আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অন্তঃপ্রলা। লেখনীতে ফারজানা মনি। পর্ব ৫৬। আরিয়ানের প্রশ্নে মেয়েটা কোনো জবাব না দিয়ে চোখ বন্ধ রেখেই মাথা হেলিয়ে দিল স্বামীর বুকে। আরিয়ান চিন্তিত কণ্ঠে মেয়েটার গালে আলতো করে কয়েকটা চাপড় দিয়ে ডাকলো, স্বর্ণলতা, এই স্বর্ণলতা, কি হয়েছে তোমার? মিনিট কয়েক বাদে মেয়েটা ঘুমো ঘুমো কণ্ঠে জবাব দিল, কি হয়েছে? এত রাতে ডাকছেন কেন আমায়? আমি আরো ঘুমাবো। ওর কথাবার্তা শুনে আরিয়ান যা বোঝার বুঝে গেল। তার মানে মেয়েটার ঘুমের মধ্যে হাঁটাচলা করার অভ্যেস আছে। হয়তো ঘুমের মধ্যেই হাঁটতে হাঁটতে তৃতীয় তলায় চলে এসেছে। আরিয়ানের স্থানে যদি অন্য কোনো পুরুষ অথবা গ্রামের অন্য কোনো মহিলা থাকতো, তাহলে তারা নির্দ্বিধায় ভাবতো মেয়েটাকে ভূতে আসর করেছে, আর ভূতই তাকে এখানে নিয়ে এসেছে। আরিয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বউকে কোলে তুলে হাঁটল দ্বিতীয় তলার দিকে। গ্রামের মানুষগুলোর মধ্যে যত সব অন্ধবিশ্বাস। প্রতিদিনের ন্যায় পরের দিন সকালটা শুরু হলো। কাক ডাকা ভোরেই গ্রাম্য মহিলারা জেগে উঠেছে। কেউ উঠান ঝাড়ু দিচ্ছে, কেউ খোপ থেকে হাঁস মুরগি ছেড়ে দিচ্ছে, কেউ গেছে গরুর গোয়ালে। গ্রামের কৃষকরা হালকা ফর্সা হতেই চাষের জমিতে চলে যায়। কেউ আবার গরু ছাগল ভেড়া নিয়ে যায় মাঠে। এমন একটা সুন্দর সকালে মনোয়ারা উঠানের মুরগিগুলোকে ওলতা থেকে চাল দিচ্ছিল। মনোয়ারার আব্বা একটু আগেই চাষের জমিতে গেছে, আর তার মা গেছে বাড়ির পেছনে সবজি ক্ষেত থেকে বেগুন আনতে। মনোয়ারা গুনগুনিয়ে গান গাইছিল আর চালগুলো মুরগিদের ছিটিয়ে দিচ্ছিল। এমন সময় লাহারি ঘর থেকে কারো কান্নার শব্দ পেয়ে এই কিশোরী মেয়েটি আতঙ্কিত হয়ে ওঠে। কোনো কিছু না ভেবে সে ছুটে যায় সেদিকে। দেখে লাহারি ঘরের দরজা হাট করে খোলা, কান্নার আওয়াজগুলো ভেতর থেকেই আসছে। সে ভেতরে প্রবেশ করে দেখলো শিমুল পাটিতে পা বিছিয়ে মরা কান্না করছে। তার পাশে পারুল ভাবি কোথাও নেই। মনোয়ারা এগিয়ে গিয়ে শিমুলের সামনে বসে বলল, শিমুল আফা, ওই শিমুল আফা, কি হইল তোমার? এমনে কান্তাছো কেন? শিমুল হাউমাউ করে কাঁদতে কাঁদতে অনেকগুলো কথা একসাথে বলল, যার কোনো কিছুই মনোয়ারা বুঝতে পারল না। মনোয়ারা আবারও জিজ্ঞেস করতেই শিমুল বলে উঠল, পারুল আমারে রাইখা কই জানি গেছে গা, আমার বোনটা কই গেল? এবার শিমুলের কথা বুঝতে পেরে মনোয়ারা আশ্বস্ত করার জন্য বলল, আরে এর লেগা কেউ এমনে কান্দে? ভাইয়ের কবরের হেনে যাইয়া দেহ, আছে মনে হয়। শিমুল কাঁদতে কাঁদতে আহাজারি করে বলল, নাই রে মনোয়ারা, আমার বোন সারা গ্রামের কোনো হানেই নাই। রাইতে আমার লগে ঘুমাইছিল মাইয়াডা, কিন্তু ফজরের আগে উঠা দেখি লগে নাই। তারপর থেকে আমি হারিকেন লইয়া সারা গ্রাম খুঁজা লাইছি, ওরে কেউ দেখে নাই কইতাছে। লাহারি ঘরের দিকে এত কান্নাকাটি শুনে মনোয়ারার আম্মা বাহিরে দাঁড়িয়ে ভেতরে চুপি মেরে বলল, কি হয়েছে রে মনোয়ারা, তুই সকাল সকাল এই ঘরে কি করস? তোরে না কইলাম মুরগিগুলোরে খাওয়াইয়া আশেরে পানি ভাত গিলি ভুসি দিয়া মাইকা খাইতে দে। মনোয়ারা ছুটে দরজার সামনে এসে মায়ের উদ্দেশ্যে কাঁদো কাঁদো মুখ করে বলল, মা, পারুল ভাবিরে খুঁজা পাইতাছে না, সারা গ্রামের কোনো হানে বলে নাই। মনোয়ারার মা মুখ ঝামটা দিয়ে বলে উঠল, পাগল ছাগল মানুষ কই থেকে কই গেছে কে জানে, এর লেগা তো কান্দনের কি আছে? কথাটা বলেই উনি উঠানের দিকে যেতে যেতে বিড়বিড় করে আবারও বলল, আমার হইল যত জ্বালা, বাড়িতে সকাল সকাল চলচ্চিত্র বইছে, ওই অলক্ষী মাইয়ার লেগে আমার কলিজার টুকরা পোলাটা আর নাই। আমি যত জীবন বাঁচমু ওরে শুধু সাইপা যামু, রাস্তাঘাটে মরবই হারামজাদি। বেলা গড়াতে লাগলো। শফিক মিয়া মির্জাবাড়ি থেকে সকালের নাস্তা নিয়ে এসেই শুনলো মেয়ের নিখোঁজের খবর। উনি হন্য হয়ে আশেপাশে সকল গ্রামেও খুঁজলেও অবশেষে ব্যর্থ হয়ে শিমুলকে নিয়ে পা রাখলেন মির্জাবাড়িতে। মির্জাবাড়ির বড় কর্তা আদনান মির্জা তখন বাড়িতেই ছিল। ওনারা বাপ মেয়ে মিলে কেঁদে কেঁদে ওনার কাছে আর্জি জানালেন তার পাগল মেয়েটাকে খুঁজে দিতে। আদনান মির্জা ওনাদের সান্ত্বনা দিয়ে বললেন, শিমুলকে মির্জাবাড়িতে থাকতে এবং শফিক মিয়া যেন লাঠিয়াল নিয়ে পারুলকে খুঁজতে যায়। পারুলের সংবাদটি শুনে গ্রামের অনেকেই বড্ড আফসোস করেছে। আবার কেউ কেউ বলছে শিমুলকে মুক্তি দিয়ে নাকি পাগল পারুল চলে গেছে।
কিন্তু শিমুল কি বোনের কাছ থেকে এমন মুক্তি চেয়েছিল কখনো? হয়তো না। মুক্তি চাইলে বোনের জন্য এত আহাজারি করতো না। পারুলের খবরটা শুনে মির্জা বাড়ির সকলেই মন খারাপ করলো। দুপুরে আরিয়ান সহ বাড়ির বাকি ছেলেরা খেতে এসে পুরো ঘটনা শুনেছে। সকলের মুখেই আফসোসের সুর। সারাদিন গিয়ে রাত হলো, কিন্তু এখনো মেয়েটার কোনো খোঁজ খবর নেই। আদনান মির্জা ছেলেকে এ বিষয়ে কিছু করতে বললে আরিয়ান জানায় সে ব্যবসায়িক কাজে আগামীকালকে 2 দিনের জন্য শহরে যাবে, তাই আপাতত কিছুই করতে পারছে না। ফিরে এসে এসব নিয়ে ভাববে। সে আরো জানায় শহরে যাওয়া তার অতি জরুরি না হলে সে পারুলকে খুঁজতে সাহায্য করত, কিন্তু গুরুত্বপূর্ণ কাজে তাকে যেতেই হবে। এদিকের কাজকর্ম সব রাফিন ও আকাশ দেখে নিবে, কিন্তু ঢাকায় আরিফ একা সব সামলাতে পারছে না। 2 দিনের জন্য স্বামীর গ্রাম ছাড়ার খবরে সোনালীর বেশ মন খারাপ। এ বাড়িতে আসার পর থেকে সোনালী একাই থাকতো, কিন্তু গত 1 মাসে যেন স্বামী নামক মানুষটা তার অভ্যাসে পরিণত হয়েছে। এখন এই 2 দিন তার কাছে 2 যোগ মনে হবে। আরিয়ান রাতে স্ত্রীকে বুকে শুয়ে অনেক কিছু বোঝালো। সোনালীর মন ভালো করার জন্য জানতে চাইলো শহর থেকে তার জন্য কি নিয়ে আসবে, কিন্তু মেয়েটা কিছুই বলল না। তার একটাই নিঃস্বার্থ আবদার, কাজ শেষ হলেই যেন তাড়াতাড়ি চলে আসে। আরেকটা নতুন সকাল ধীরে ধীরে ভেসে উঠল গ্রামটার বুকে। পূর্ব আকাশে লালচে আবার ছড়িয়ে পড়তেই কুয়াশার চাদরটা আস্তে আস্তে সরতে লাগলো। ভেজা ঘাসের উপর জমে থাকা শিশির বিন্দুগুলো সূর্যের প্রথম আলোয় চিকচিক করে উঠল, যেন ছোট ছোট মুক্তো ছড়িয়ে আছে চারদিকে। দূরে বাঁশঝাড় থেকে ভেসে এলো পাখিদের কিচিরমিচির ডাক। গাছের ডালে বসে শালিক, দোয়েল আর চড়ুই একসাথে যেন নতুন দিনের গান গাইতে শুরু করেছে। মসজিদ থেকে ভেসে আসা ফজরের আজানের সুর মিলিয়ে গেল সকালের এই শান্ত পরিবেশে। গ্রামের মানুষজন ধীরে ধীরে ঘুম থেকে জেগে উঠতে লাগলো। কোথাও উঠানে ঝাড়ু দেওয়ার খসখসে শব্দ, কোথাও হাঁস মুরগির ডাক, আবার কোথাও গরুর গলায় বাঁধা ঘন্টায় টুংটাং আওয়াজ। বয়স্ক লোকেরা লাঠি হাতে নিয়ে হাঁটতে বের হয়েছে, আর কৃষকরা কাঁধে লাঙল তুলে ধীরে ধীরে পা বাড়াচ্ছে সবুজ ফসলের মাঠের দিকে। মহিলারা কেউ রান্নাঘরে চুলায় আগুন ধরাচ্ছে, কেউ আবার পুকুর পাড়ে ভিড় করে গল্প করতে করতে বাসন মাজছে। এইসব কোলাহলের মাঝেই যেন একটা অদ্ভুত শূন্যতা রয়ে গেছে, কারণ গতকালের সেই ঘটনা এখনো কারো মন থেকে মুছে যায়নি। পারুলের নিখোঁজ হওয়ার খবরটা যেন পুরো গ্রামকে এক অজানা অস্বস্তিতে ঢেকে রেখেছে। আজকের সকালটা অন্য দিনের মতো সুন্দর হলেও এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক অজানা ভয়, এক অমীমাংসিত রহস্য। যে মেয়েটা মজনুর কবর ছেড়ে এক পাও নড়তো না, সেই মেয়েটা হঠাৎ কোথায় গেল? যে মেয়েটা মজনুর কবরে একটা পাতা পড়লেও সেটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করত, সেই মেয়েটার হারিয়ে যাওয়া কখনোই স্বাভাবিক হতে পারে না। গ্রামের কেউ কেউ তো কানাঘুষা করছে, যারা মজনুকে মেরেছে তারাই নাকি প্রমাণ লোপাটের আশায় পারুলকেও এখন তুলে নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, তারা সেদিন পারুলকে ছেড়েছিল কেন, যদি মেয়েটাকে আবার তুলে নেওয়ার ইচ্ছা থাকে? শিমুল বর্তমানে মির্জাবাড়িতেই আছে। মেয়েটা সারা রাত ঘুমায়নি। সকাল হতে না হতেই উঠানে পিঁড়ি পেতে চুপচাপ বসে আছে। মতিনের মা ভোর সকালে এসে গিন্নিদের সাথে দেখা করে বাড়ির পেছনের গোয়ালে গেছে। রহিমা, আব্দুল্লাহর মা এবং কলি মিলে আজকে সকালে নাস্তা তৈরি করেছে। আরিয়ান যেহেতু কিছুক্ষণ পর বেরিয়ে যাবে, তাই সোনালি আর নিচে নামেনি। মেয়েটা বিছানায় দুপা তুলে মন খারাপ করে বসে আছে। আরিয়ান গোসল সেরে এসে একেবারে তৈরি হয়ে নিচ্ছে। সোনালি একটু পর পর আর চোখে তাকাচ্ছে আরিয়ানের দিকে। লোকটাকে আজকে একদম অন্যরকম লাগছে। সোনালি আগে কখনো ছোট সুলতানকে এরূপ রূপে দেখেনি। ছোট সুলতান তো গ্রামে সর্বদা পাঞ্জাবি পাজামাই পরে থাকে, কিন্তু আজকে ব্যবসায়িক কাজে শহরে যাওয়ার সময় পাঞ্জাবি ছেড়ে কালো রঙের শার্ট, কালো প্যান্টের সাথে ইন করে পরেছে। ফর্সা শরীরে কালো রঙে লোকটাকে মানিয়েছে বেশ। হাতের ঘড়িটা যেন তার সৌন্দর্য আরো শতগুণ বাড়িয়ে দিয়েছে। আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের হাতাগুলো কনুই পর্যন্ত গোটাতে গোটাতে সোনালির উদ্দেশ্যে বলল, ম্যাডাম চাইলে আমি তার সামনে বসে দেখার সুবিধা করে দিতে পারি।
সোনালি বুঝলো লোকটার কথার মানে। সে সঙ্গে সঙ্গে নজর ঘুরিয়ে অন্যদিকে তাকালো। তার চোখে মুখে লাজুক হাসি। আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুলগুলো দুহাতে ঠিক করে ফিরে এসে বলল, এখনো সময় আছে, কিছু লাগবে কিনা বলো। সোনালি অন্যদিকে তাকিয়েই মৃদু কণ্ঠে বলল, না। আরিয়ান আঙুলের সাহায্যে মেয়েটার মাথায় ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, আমি যেই 2 দিন বাড়ি থাকবো না, ভুলেও কারো সাথে বাইরে বের হবে না। এমনকি আমার নিজের মা বাবা বললেও না। নিজের ঘরের দরজা জানালা ভালোভাবে লাগিয়ে ঘুমাবে। মেয়েটা মৃদু ঘাড় কাত করে সম্মতি জানিয়ে বলল, শুনুন। হুম। শহরে পৌঁছে একটা টেলিফোন করবেন। এভাবে বলছো কেন? মেয়েটার জবাবে কিছুই বলল না। সেটা দেখে আরিয়ান ছোট্ট করে বলল, করব। তারপর দুজনেই এলো আড্ডা ঘরের দিকে। বাড়ির পুরুষরা সকলেই নাস্তার টেবিলে বসেছে। আরিয়ানকে আজকে অন্যরকম পোশাকে দেখে আব্দুল্লাহর মা ও কলি অবাক হলেও বাকি সবাই স্বাভাবিক। কারণ এটা আজকে নতুন নয়। তাকে প্রায় প্রায় ব্যবসায়িক কাজে দূরে কোথাও যেতে হলে পাঞ্জাবি ছেড়ে শার্ট প্যান্ট পরে শহরের বাবুদের মতো যেতে দেখা যায়। আরিয়ান সকলের সাথে নাস্তা করে বিদায় নিয়ে বেরিয়ে গেল। আরিয়ানের বিদায়ের পরপর রাফিন ও আকাশ গেল জামদানি হাউসে। আদনান মির্জা গেছে তাদের আড়তে, যেখানে তাদের চাল ও মাছের ব্যবসা রয়েছে। যদিও সেগুলো লোক দিয়ে দেখাশোনা করা হয়, কিন্তু মাঝে মাঝে নিজেদেরও তো যাওয়া জরুরি। আর আবিদ মির্জা ও আদি মির্জা গেছে তাদের নিজ নিজ কাজে।